একজন সাধারণ পুরুষের কাছে তার পরিবারের গুরুত্ব সব থেকে বেশি। সে দিনরাত পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারকে খুশি রাখার জন্য। কিন্তু কেউ যদি সেই পরিবারের ওপরই আঘাত আনে। 2020 সালে মুক্তিপ্রাপ্ত এই কোরিয়ান থ্রিলার মুভিটি ঠিক এইরকমই একজনের কাহিনীর আধারে তৈরি। স্ত্রীর রহস্যজনকভাবে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু, ছেলেবেলায় মেলাতে হারিয়ে যাওয়া বোনের হঠাৎ করেই ফিরে আসা, এই সব কিছুর সাথে সাথে এমন কিছু রহস্য উন্মোচন হবে যা তোমাদের কল্পনার বাইরে। যখনই মনে হবে গল্পের সমস্ত রহস্য তোমরা সমাধান করে ফেলেছো, তখন এই গল্প তোমাদের মুখে ছুরি মারবে একের পর এক টুইস্ট। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। মুভি শুরু হয় গল্পের প্রধান চরিত্র সিওজিনকে দেখিয়ে, যে একজন আর্কিটেক্ট। প্রজেক্ট সম্পর্কিত প্রেজেন্টেশনের সময় হোম শব্দটি ব্যবহার করে। তার টিম থেকে একজন এই প্রজেক্টের হোমের গুরুত্বটি জানতে চায়, কিন্তু এই শব্দটির বারবার ব্যবহারে সে যেন অসুস্থ হয়ে পড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে আবছা আবছা পুরোনো কিছু স্মৃতি। গাড়িতে সিওজিন, তার পাশে বসে আছে তার স্ত্রী। সিওজিন গাড়ি থেকে বের হয়ে আসে, সাথে সাথে তার স্ত্রীও আসে। কিন্তু হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। বারবার চেষ্টা করেও সিওজিন ওই গাড়ির ড্রাইভারের মুখটা দেখতে পারে না। সেখান থেকে সে আবার ফিরে যায় কোনো এক অ্যামিউজমেন্ট পার্কে। নাগরদোলার সামনে সে একটি বাচ্চাকে দেখতে পায়। আর তোমাদের একটা কথা বলে দিই, মুভিটি প্রথমের দিকে একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমি এটাই বলবো যে মুভিটি শেষ পর্যন্ত দেখো, কারণ মুভিটির শেষের দিকে এমন কিছু টুইস্ট সামনে আসবে যা তোমাকে ভাবতে বাধ্য করবে। আর তুমি যদি একজন থ্রিলার সাসপেন্স মুভি লাভার হয়ে থাকো, তাহলে তোমাকে আর বুঝিয়ে বলা লাগবে না। তো আশা করি মুভিটি শেষ পর্যন্ত দেখবে। তারপরেও যদি তোমার মনে হয় যে ভিডিওটা দেখে তোমার সময় নষ্ট হয়েছে, তাহলে ভিডিওটা একটি রিপোর্ট মারতে একটিও দ্বিধাবোধ করবে না। তাহলে চলুন আবারও গল্পে ফেরা যাক। নাগরদোলার সামনে সে একটি বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছিল, কিন্তু বাচ্চাটার মুখ দেখার আগেই তার জ্ঞান ফিরে আসে। সিওজিনের স্ত্রী মারা গেছে প্রায় 6 মাস হয়ে গেল। পুলিশ এখনো কোনো সমাধান বের করতে পারেনি। তাই গত 6 মাস ধরে সিওজিন বারবার হিপনোটাইজিংয়ের সাহায্য নিচ্ছে, যাতে তার কিছু না কিছু অন্তত মনে পড়ে যায় এবং তার স্ত্রীর মৃত্যুর পেছনে থাকা অপরাধীকে খুঁজে বের করতে পারে। কিন্তু বারবার হিপনোটাইজিং করে সিওজিনের মানসিক পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাচ্ছে। তাই ডাক্তার তাকে হিপনোথেরাপি থেকে সরে এসে কিছু ঔষধ নিতে বলে, কিন্তু সিওজিন সেই কথা একদমই শোনে না। এরপর সে সোজা বাড়ি চলে আসে। তার একটি ছোট্ট মেয়ে রয়েছে, তার মেয়ের নাম কিউনা। স্ত্রীর মৃত্যুর পর মা, বাবা এবং মেয়েকে নিয়ে সে একই বাড়িতে থাকে। সবসময় কাজে ব্যস্ত থাকায় সিওজিন মেয়েকে একদমই সময় দিতে পারে না। বাবার অনুপস্থিতিতেও মায়ের ভালোবাসায় কিউনা বেড়ে উঠছিল, কিন্তু এখন তার সেই মাও আর তার কাছে নেই। কিউনা সবসময় মন মরা হয়ে থাকে। সে জানে না তার মা মারা গেছে। বাবা তাকে বলে রেখেছে তার মা কানাডায় ঘুরতে গেছে এবং খুব শিগগিরই সে ফিরে আসবে। এই ঘরে থাকতে কিউনার ভয় করে, তাই কিউনা তার বাবাকে তার পুরনো বাড়ি থেকে তার পছন্দের পুতুলটা নিয়ে আসতে বলে। সিওজিন সেই অ্যাপার্টমেন্টে যায় যেখানে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে জীবনযাপন করত। সত্যি একটি মানুষের অবর্তমানে জীবনের পুরো হিসেবটাই বদলে যেতে পারে। যেই জায়গাটা একসময় সুন্দর ঘর ছিল, সেটাই এখন পুরো বাড়ির মতো পড়ে রয়েছে। এরপর একদিন হঠাৎ করে চাইল্ড কেয়ার সেন্টার থেকে সিওজিন একটি ফোন পায়। 1991 সালে সিওজিনের বোন হারিয়ে গিয়েছিল, আর আজ তাকে খুঁজে পাওয়া গেছে। এই খবর জানতে পেরে সে সাথে সাথেই তার বোনের সাথে দেখা করতে চলে যায়। সিওজিনের বোনের নাম ইউসেন। অনেকগুলো বছর পেরিয়ে গেছে। সিওজিন তার বোনকে অনেক ছোট অবস্থায় দেখেছে, আর এখন দুজনই পরিণত। এতদিন পর হঠাৎ কেন ইউসেন তার পরিবারকে খোঁজার চেষ্টা করলো? কোথায় ছিল এতদিন, আর কেনই বা সে এতদিন তাদের খোঁজ করেনি? এই প্রশ্নগুলো করতেই ইউসেন বলে সে এতদিন জানতই না যে সে তার আসল বাবা মায়ের সাথে নেই। তার বাবা মা রিসেন্টলি মারা গেছে, আর তাদের রেখে যাওয়া চিঠি দেখেই সে জানতে পেরেছে একটা পার্ক থেকে ইউসেনকে নিয়ে এসে তারা দত্তক নিয়েছিল। এত বছর পর হঠাৎ কোনো একটি মেয়ে এসে সিওজিনের কাছে বোনের অধিকার চাইছে। বিষয়টা সিওজিন সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। তাই ডিএনএ টেস্ট করানোর কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আর টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সিওজিন তার মা বাবাকেও কিছু জানায় না। একদিন সকালবেলা ঘুমের ঘরে সিওজিন শুনতে পাই তার বোন তার দিকে এগিয়ে আসছে আর বলছে, আমি চলে এসেছি। কিন্তু চোখ খুলে দেখতে পাই কিউনা এসেছে, কারণ তার ঠাকুমা কান্নাকাটি করছে। সিওজিন তাড়াতাড়ি করে নিচে এসে দেখতে পাই তার দেখার আগেই সেই ডিএনএ রিপোর্ট বাড়িতে চলে এসেছে।
রিপোর্টটা দেখে তার মা কাঁদছে, কারণ রিপোর্ট অনুযায়ী ওই মেয়েটির সঙ্গে তাদের ডিএনএর 99% ম্যাচ রয়েছে। এত বছর পর হারানো মেয়েকে খুঁজে পাওয়ার আশায় মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এরপর তারা একসাথে ডিনারে যায়। এত বছর পর নিজের মেয়েকে কাছে পেয়ে সেওজিনের বাবা মা খুবই খুশি। তাই তারা ঠিক করে এখন থেকে ইউসেন তাদের বাড়িতেই তাদের সাথে থাকবে। ইউসেন তার পুরনো নার্সের জবটা ছেড়ে দেয়। তাকে সিওপ করতে আসা কলিগের কথা শুনে জানা যায় যে তার কাজের জায়গাতে তার বেশ সুনাম ছিল। ছোটবেলায় বোনকে হারিয়ে সেওজিন যখন বড় হয়ে একজন আর্কিটেক্ট হয়, তখন বোনের স্মৃতিতেই সেই বাড়িটা ডিজাইন করেছিল। আজ সেই বাড়িতেই তার বোন এত বছর পর ফিরে এসেছে। ইউজিন বাড়ি ফিরে এক এক করে সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। মায়েরও কিউনার দেখাশোনা করা এবং সবার জন্য রান্না বান্না করা। কয়েকদিন হলো এসেই সে যেন সবার মধ্যমণি হয়ে উঠেছে। সিওজিন প্রথম প্রথম অস্বাভাবিক বোধ করলেও সবাইকে খুশি থাকতে দেখে সেও খুশি হয়। কিন্তু সবকিছু ভালো হতে দেখেও তার মধ্যে যেন কিছু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই সিওজিন তার বন্ধু সাইকোলজিস্টের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু সাইকোলজিস্ট তাকে এইসব বিষয়ে না ভেবে ওষুধ খাওয়ার কথা বলে। পরদিন সকালবেলা সিওজিন যখন ওষুধ খাচ্ছিল, এমন সময় তার মা তাকে ডেকে পাঠায়। নিচে নেমে সে দেখতে পায় হঠাৎ একজন নতুন ফিজিওথেরাপিস্ট রাখা হয়েছে তার মায়ের জন্য। তার মা আগে চার্চে যেত, সবার সাথে মিশত, কিন্তু ইউচেন আসার পর থেকে সে চার্চে যাওয়াও বন্ধ করে দিয়েছে। এইসব দুশ্চিন্তায় রাতে সিওজিন ঠিক করে ঘুমাতে পারছিল না। তাই সে জল খেতে নিচে নেমেছিল। আর তখনই তার চোখে পড়ে ইউচেনের পিঠের ওপরে একটি ভিন্ন ধরনের ট্যাটু আঁকা রয়েছে। তার মা বাবা ইউচেনের এতটাই ভক্ত হয়ে গেছিল যে সিওজিনের মনে থাকা সন্দেহগুলো তাদের সাথে আলোচনা করলে তারা কোনোটাতেই সায় দেবে না। তাই তাদের পরিবারের অনেক দিনের পুরনো কর্মচারীকে সিওজিন অনুরোধ করে ইউচেনের ওপর নজর রাখার জন্য। সেই দিন সে ঠিক করে কিউনাকে তার স্কুল থেকে তার পুরনো ব্যালেট স্কুলে নিয়ে যাবে। আর তখনই সেখানে হঠাৎ ইউচেন চলে আসে। সে নিজেই কিউনাকে নিয়ে যেতে চায়। সিওজিন তাতে রাজি হয় না, কিন্তু তার কর্মচারী কিউনার সাথে যাবে বলাই সে নিশ্চিন্ত হয়। কিউনাকে সাথে নিয়ে যখন তারা ব্যালেট স্কুলে পৌঁছায়, ইউচেনকে দেখে হঠাৎ একটি লোক চিৎকার করে ছুটে আসে। বেক হিসিওর নাম ধরে বারবার ডাকতে থাকে। ইউচেন তাকে দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। সে ওই কর্মচারীকে বলে তার একটু কাজ রয়েছে। এই বলে সে সেখান থেকে পালিয়ে আসে। তবে ওই লোকটি তার পিছু নিতে নিতে পার্কিং এরিয়া পর্যন্ত পৌঁছে যায়। লোকটি তার কলার চেপে ধরে বারবার দোষারোপ করতে থাকে। তারপরে দেখা যায় কিউনার ক্লাস শেষ হয়ে গেছে। তাদের কর্মচারী কিউনাকে নিয়ে বেরিয়ে এসেছে, কিন্তু ইউচেনকে একেবারেই স্বাভাবিক লাগছে না। পার্কিং এরিয়ায় বেরিয়ে এসে যেদিকে তাদের গাড়িটা আগে পার্ক করা ছিল সেই দিকে না গিয়ে ইউচেন কিউনাকে হাতে নিয়ে অন্য দিকে যাচ্ছে। কর্মচারীটি থেমে গিয়ে সেই জায়গায় ফিরে যেতে চাইলে দেখতে পাই পুলিশ একজনের মৃতদেহ নিয়ে যাচ্ছে। আর এই মৃতদেহটি আর কেউ নয়, সেই লোকটি যে ইউচেনকে অন্যের একটি নাম ধরে ডাকছিল। এটা দেখে কর্মচারীর মনে সন্দেহ হয়। তখনই সে দেখতে পায় সামনেই পড়ে আছে ইউচেনের কোটের বোতাম। ওই কর্মচারী বুঝে গিয়েছিল যে এইসবের পেছনে ইউচেনের হাত রয়েছে। তাই সে এইসব কিছু সিওজিনকে জানানোর জন্য গাড়িতে বসেই ফোনটা হাতে নেয়। কিন্তু ইউচেন সেটা ধরে ফেলে। গাড়ি থামিয়ে সে জিজ্ঞেস করে, তুমি এই পরিবারে অনেক দিন ধরে আছো না? এই পরিবারেরই অংশ হয়ে গেছো, চলো আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাব। এই বলে সে গাড়ি ঘুরিয়ে নেয়। বাড়িতে সে সবাইকে জানায় সে একজনের সাথে পালিয়ে গেছে। সিওজিন তো এই কথা মানতে একেবারেই নারাজ, কিন্তু বাড়ির বাকি সদস্যরাও যেন সেখানে পাখির মতো পলিয়া ওড়াচ্ছে। গত 5 বছর ধরে যেই মহিলাটি তাদের বাড়িতে টানা কাজ করে চলেছে, সে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল তা নিয়ে যেন তাদের কারোরই কোনো চিন্তা নেই। কিন্তু সিওজিন এইসব শুনে থেমে থাকে না। তার স্ত্রীর কার অ্যাক্সিডেন্টের কেসটা এখন একজন ডিটেকটিভ হ্যান্ডেল করছে। তার কাছে সিওজিন তথ্যগুলো জানায়, আর সেই অ্যাক্সিডেন্টের দিনের সিসিটিভি ফুটেজটা দেখতে পায়। তার চোখে পড়ে ইউচেন সেদিন সেই একই রাস্তায় ছিল। তাই সে সাথে সাথে ছুটে যায় তার সাইকোলজিস্টের কাছে আরও একবার হিপনোথেরাপি করার জন্য। অতীতে ফিরে গিয়ে সে অ্যাক্সিডেন্টের স্পট থেকে একইভাবে সে বারবার অ্যামিউজমেন্ট পার্কে ফিরে যাচ্ছে। কিন্তু এইবার সিওজিন পার্কের গণ্ডি পেরিয়ে সেই ড্রাইভারের মুখটা স্পষ্টভাবে দেখতে পাই, আর সাথে সাথেই বাস্তবে ফিরে আসে। বাড়ি ফিরে আসতেই দেখতে পাই ইউচেন এর একটা নতুন কাজের লোক নিয়ে এসেছে। সে নাকি ওই ফিজিওথেরাপিস্টেরই হবু স্ত্রী। এই ব্যাপারে কোনো কথা না বাড়িয়ে সিওজিন ইউচেনকে বলে, আমাদের সেই চাইল্ড কেয়ার সেন্টারে গিয়ে তাদের ধন্যবাদ জানানো উচিত।
কারণ এত বছর পর তারা আমার বোনকে ফিরিয়ে দিয়েছে। কালই আমরা দেখা করে কিছু গিফট দিয়ে একসাথে খাওয়া দাওয়া করলে কেমন হয়। কিন্তু এই কথাকে এড়ানোর জন্য ইউসেনের রাখা কাজের মেয়েটি ইচ্ছে করেই তার মায়ের গায়ে চায়ের কাপ ফেলে দেয়, যাতে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর ওই কথাটা এখানেই বন্ধ হয়ে যায়। সিওজিন নিশ্চিত হয়ে যায় যে ইউসেনের মধ্যে তো কোনো না কোনো সমস্যা রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারে ওই চাইল্ড কেয়ার সেন্টারটি বন্ধ হয়ে গেছে, যেখান থেকে ইউসেনের খোঁজ এসেছিল। এমনকি ইউসেনের সেই নার্স কলিগটাও মিথ্যে সাজানো। সে আসলে টাকা নিয়ে কিছুক্ষণের জন্য অভিনয় করেছিল মাত্র। তার বিরুদ্ধে এত রকম তথ্য পেয়ে বাড়ি ফিরে সে ইউসেনকে প্রশ্ন করতে শুরু করে আর বাবা মাকে সেই সব প্রমাণ দেখায়। সে আরও বলে ওই সংস্থাটাই বন্ধ হয়ে গেছে যে ইউসেনকে খুঁজে বের করেছিল। এমনকি সিওজিনের স্ত্রীর অ্যাক্সিডেন্ট স্পটে সে উপস্থিত ছিল। তখন ইউসেন সাথে সাথেই কান্না করতে শুরু করে দেয়। সে বলতে থাকে তার আগের পরিবার তাকে বেশি দূর পড়াশোনা করায়নি, যাতে এই পরিবারের সবাই তাকে মেনে নেয়। সেই জন্যই সে তার যোগ্যতা বাড়িয়ে মিথ্যে কথা বলেছে। যা হওয়ার ছিল তাই হলো। এত প্রমাণ পাওয়ার পরেও তার বাবা মা ইউসেনকে সাপোর্ট করে, কারণ তারা জানতে পেরে গেছে যে সিওজিন সাইকোলজিস্টের দেওয়া ব্রেনটির ওষুধ খাচ্ছে, মানসিক রোগীর ওষুধ খাচ্ছে। তাই তার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। এইসবের মাঝেই সিওজিনের মা অসুস্থ হয়ে পড়ে। মাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে ইউসেনকে সেখানে থাকতে বলে সিওজিন বাড়িতে চলে আসে। কিন্তু চলে আসার আগে ইউসেনের অজান্তেই সিওজিন একটি তার চুলের স্যাম্পল নিয়ে নেয় এবং একবার ডিএনএ টেস্ট করতে দেয়। সে বাড়ি গিয়ে দেখে যে তার মেয়ে কিউনা তখনও ঘুমায়নি। ইউসেনের কাজের মেয়েটি তাকে নিয়ে যাচ্ছে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু সে তাকে চলে যেতে বলে। সিওজিন নিজেই কিউনাকে ঘুম পাড়াতে নিয়ে যায়, কিন্তু কিউনা শুধু তার আন্টি ইউসেনকে খুঁজছে আর কোনো এক হাইয়ানের গল্প শুনতে চাইছে। পরের দিন কিউনাকে স্কুলে দিয়ে আসার সময় সিওজিন টিচারকে বলে দেয় যাতে তাকে ছাড়া আর কারোর কাছে কিউনাকে না ছাড়া হয়। আর হাইয়ানের কথাও জানতে চাই, কিন্তু এই নামের কেউ স্কুলে পড়ে না। এরপর সে ডিটেকটিভের সাথে দেখা করে, জানতে পারে ব্যালেট স্কুল থেকে যেদিন তাদের কর্মচারী নিখোঁজ হয়েছিল সেই দিন একটা লোকের মার্ডারও হয়েছে। তারা অনুমান করছে হয়তো তার ওই কর্মচারী খুন করেছে। তখনই সিওজিন তাকে জানায় তার বোনও সেখানে সেদিন উপস্থিত ছিল। সাথে সে ডিটেকটিভকে এটাও বলে হয়তো ইউসেন আমার আসল বোন নয়। তাই সে ডিটেকটিভকে বলে দেয় যে তার বাড়িতে গিয়ে তার বোনের সাথে কথা বলতে। কিন্তু ইউসেন সমস্ত পরিস্থিতিটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। সে ডিটেকটিভকে বোঝায় যে সিওজিন তাকে পছন্দ করে না, আর তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সে খুব অসুস্থ হয়ে পড়েছে। এমনকি সাইকোলজিস্টকেও দেখাচ্ছে। তার দুর্ব্যবহারের জন্যই আজ তার মা অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়ে আছে। সিওজিন যখন ইউসেনের অপরাধগুলো ফাঁসার অপেক্ষা করছিল, তখন সে নিজেই ডিটেকটিভের চোখে সন্দেহজনকভাবে পরিণত হয়ে পড়ে। কারণ ইউসেন প্রমাণ করে তাদের বাড়ির কর্মচারী একজনের সাথে পালিয়ে গেছে। সেটা সে আর তার বাবা নিজে চোখে দেখেছে, আর তার এই কথায় তার বাবাও সায় দেয়। সাথে তারা এটাও দেখতে পায় যে ওই কর্মচারীর শেষ ফোনটা সিওজিনের ফোনেই গেছে। এইসব শুনে সিওজিন মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়ে। স্কুলে মেয়েকে আনতে গিয়ে জানতে পারে ইউসেন কিউনাকে ততক্ষণে নিয়ে চলে গেছে। ইউসেন বাড়িতে প্রত্যেকটা মানুষকে যেন কাঠের পুতুল বানিয়ে রেখেছে। সে যা বলাতে চায় তাই বলে, সে যা শোনাতে চায় তাই শোনে। ইউসেন তার বাবা মাকে জানায় সিওজিন হয়তো এই সম্পত্তির জন্য তাদের সাথে অশান্তি করছে, কারণ এখন এই সম্পত্তির ভাগীদার হিসেবে তার বোনও ফিরে এসেছে। তাই সমস্ত সম্পত্তি যদি কিউনার নামে লিখে দেওয়া হয় তাহলে এই সমস্যা হয়তো আর থাকবে না। তারা এই প্রস্তাবে রাজিও হয়ে যায়। সিওজিন বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা মা পুতুলের মতো টিভির সামনে বসে আছে। মেয়েকে না দেখতে পেরে সিওজিন উপরের ঘরে গিয়ে দেখতে পায় কিউনা পেছনে ঘুরে চুপ করে বসে আছে। সে ঘরে ঢুকতেই কিউনা বলতে শুরু করে, তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে? মা তো মারা গেছে, আর যারা মারা যায় তারা তো কখনো ফিরে আসে না। সিওজিন বুঝতে পারে এইসব কথা তাকে একমাত্র ইউসেনই বলেছে। তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে সে ইউসেনের গায়ে হাত তোলে, আর এখানেও দোষটা তার ঘাড়ে গিয়েই পড়ে। সিওজিনের মা সে তাকে দোষারোপ করতে শুরু করে, বলতে থাকে এইসব তুমি সম্পত্তির জন্য করছো। বোনকে মেলাতে তুমি হারিয়েছিলে, আর তোমার জন্যই আমরা এতদিন ইউসেনকে খুঁজে পাইনি। মায়ের এমন দুর্ব্যবহার দেখে সিওজিন কিউনাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু কিউনা তার থেকে দূরে সরে যায়। সিওজিন কিউনাকে টানাটানি করলে কিউনা ছিটকে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে পড়ে। এরপরেও ইউসেন থেমে থাকে না। সে সিওজিনকে উত্তপ্ত করার চেষ্টা করে, আর রাগের মাথায় সিওজিন ইউসেনের গায়ে আবারও হাত তোলে। সেই রাতে ইউসেন কিউনার সাথেই ঘুমায়
এদিকে সিওজিন ঘুমের মাঝে অদ্ভুত স্বপ্ন দেখে, তাই উঠে ঘরটা বাড়ি থেকে বন্ধ করে নিচে নেমে আসে। আর সেখানেও সামনে কয়েকজনকে দেখতে পায়। তাই সিওজিন হাতে চাকু উঠে নিয়ে এগিয়ে যায়, আর তখনই তার বাবা মার ঘর থেকে ইউসেনের কাজের মেয়েটি বেরিয়ে আসে। তাকে বলে, তুমি নিশ্চয়ই ক্লান্ত আছো, ঘুমোতে যাও। তখন সিওজিন লক্ষ্য করে এই মেয়েটির পিঠে একই চিহ্ন রয়েছে যা সে ইউসেনের পিঠে দেখেছে। পরের দিন সকালে সিওজিন তার সাইকোলজিস্টের কাছে তার মেয়ে কিউনাকে রেখে সেই লোকটার খোঁজ করতে যায় যে পার্কিং এরিয়ায় মারা গিয়েছিল। লোকটি যেখানে থাকতো সেখানে গিয়ে তার জিনিসপত্র ঘেটে সিওজিন জানতে পারে এই হলো সেই হাইওয়ানের বাবা, যার কথা কিউনা সব সময় বলতে থাকে। আর এই মেয়েটি বেশ কয়েকদিন ধরেই নিরুদ্দেশ। সেখান থেকে বের হতে না হতেই সিওজিনের কাছে তার বাড়ির ব্রোকারের ফোন আসে। সে জানতে চায় তার পুরনো ফ্ল্যাটটা সে বিক্রি করে দিয়েছে কিনা। তবে সিওজিন রেগে গিয়ে বলে, আমি তো বারবার বলেছি আমি ওই ফ্ল্যাটটা বিক্রি করব না। তখনই ব্রোকার জানায়, কিন্তু ফ্ল্যাটে তো লাইট জ্বলছে। তাই সিওজিন সাথে সাথেই তার পুরনো বাড়িতে যায়। ঘরের সেই শান্ত পরিবেশটা হঠাৎই আতঙ্কে ভরে ওঠে। সিওজিন ঘরের বাথরুমে ঢুকে দেখতে পায় বাথটাবে পড়ে আছে তার সেই কর্মচারীর মৃতদেহটা। ভয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসতেই কেউ যেন তাকে আঘাত করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে দেখা যায় সিওজিন একটা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে, আর সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রীর সেই খুনি। এই লোকটাই চাইল্ড কেয়ার এজেন্সির ছদ্মবেশে তাকে ফোন করে ইউসেনের খোঁজ দিয়েছিল। তারা সম্পূর্ণ প্ল্যান করে একটার পর একটা কাজ করে যাচ্ছে। তাদেরকে এতদিন ধরে ইউসেন একটি কেমিক্যাল দিয়ে যাচ্ছে, যার বেশি ইনটেকের ফলে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। খাবারের সাথে বাতাসের সাথে যখন এই কেমিক্যাল তাদের শরীরে প্রবেশ করে তখনই তারা একটি ঘোরের মধ্যে চলে যায়। আর সেই সময় তাদেরকে যেটা বলা হবে সেটাই সত্যি বলে মনে হবে। আর ঠিক এই জন্যই ইউসেনের কথায় তার বাবা মা উঠবস করে। সিওজিন বারবার জিজ্ঞেস করতে থাকে কেন তাদের সাথে এমন করা হচ্ছে, কেন তার পরিবারের সাথেই এমন করা হচ্ছে। তখন লোকটি বলে তার পরিবারের সাথে তার কিছু যায় আসে না, তাদের প্রয়োজন সিওজিনের মেয়েকে। আসলে এই সবাই হলো একটি কাল্ট গ্রুপের মেম্বার। এই অন্ধভক্তের দল নিষ্পাপ শিশুদের নিজের বাবা মায়ের থেকে দূরে সরিয়ে নেয়। তাদেরকে দেবতার আসনে বসিয়ে এক ভণ্ড ছলনা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে। এরাই হাইয়ানকে অপহরণ করেছিল। হাইয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পালাতে না পেরে সে নিজেকেই ছুরি মেরেছিল। কারণ এই অন্ধভক্তদের বিশ্বাস এমন মেয়েকে দেবতার আসনে বসাতে হবে যার গায়ে কোনো প্রকার আঘাত নেই। আর হাইয়ান নিজেকেই ক্ষতিগ্রস্ত করে যাতে সেই শর্তটা পূরণ না হয়। পার্কিং এরিয়ায় সেদিন ওই লোকটাকে ইউসেনই খুন করেছিল, আর ওই লোকটি ছিল হাইওয়ানের বাবা। সিওজিন বুঝতে পারে কিউনা অনেক বড় বিপদে পড়েছে, তাই শরীরের অবশিষ্ট সমস্ত জোর দিয়ে চেষ্টা করে সেই পরিস্থিতি থেকে বেরোনোর। এরপর অনেকক্ষণ সেই লোকটির সাথে তার ধস্তাধস্তি চলে। নিজেকে ছাড়াতে পেরে নিচে নেমে এসে সে মেসেজ পায় সাইকোলজিস্ট কিউনাকে নিয়ে তাদের বাড়িতে গেছে। সিওজিন ডিটেকটিভকে ফোন করে তার বাড়িতে যেতে বলে এবং সেও গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে তার বাড়িতে পৌঁছায়। গিয়ে দেখতে পায় এক অবাক করা দৃশ্য। যারা মূল শিকারী তারা এখন শিকার সাজার ভান করছে। সিওজিনের অজান্তেই বাড়িতে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছিল ইউসেন। যেই সব জায়গায় কিউনা আর ইউসেনের উপর সিওজিন আঘাত করেছিল সেই ফুটেজগুলো ডিটেকটিভকে দেখিয়ে তাকে কালপিট প্রমাণ করার চেষ্টা করা হয়। আর এই সব কিছুর মধ্যে সিওজিনের সাইকোলজিস্ট বন্ধুও জড়িয়ে রয়েছে। ডিটেকটিভের সামনে সে সিওজিনকে মানসিক রোগী বলে প্রমাণ করার চেষ্টা করে। সাইকোলজিস্ট বলে গত কয়েকদিন ধরেই সিওজিনের অস্বাভাবিক ব্যবহারের জন্যই সে তার বাড়ির লোককে সিসিটিভি ক্যামেরা লাগাতে বলেছিল। তাদের প্ল্যান অনুযায়ী নিজের বোনকে হ্যারাসমেন্ট করার জন্য সিওজিনকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। সে বারবার বলার চেষ্টা করে এরা ভণ্ড, এরা কোনো এক কাল্ট গ্রুপের লোক, এরা তার মেয়ের ক্ষতি করতে চায়। এমনকি এটাও বলে এদের সবার পিঠের ওপর একটা একই ধরনের চিহ্ন রয়েছে, কিন্তু তার কোনো কথাই শোনা হয় না। তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। সিওজিনকে গাড়িতে তোলার পর ইউসেন তার কাছে যায়। তাকে জানায় যে তার এরকম কাজে ব্যস্ত থাকার কারণেই তার স্ত্রী সবসময় খুব দুঃখে থাকত। সে মনে করত সিওজিন টাকা ছাড়া আর কিছু বোঝে না। আর এর মাঝেই ইউসেনের সাথে তার পরিচয় হয়। ইউসেন তাকে সেই ধর্মস্থানে নিয়ে যায় আর এভাবে তার সাথে ভালো বন্ধুত্ব করে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর থেকেই শুরু করে তাদের প্ল্যান। তারা সিওজিনের স্ত্রীকে জানায় তার মেয়েকে তাদের দেবতা হিসাবে স্থাপিত করতে চায়, আর এই জন্য তার নিজের মেয়েকে উৎসর্গ করে দেওয়া উচিত। এইসব কথা সে কখনোই সিওজিনকে বলতে পারেনি,
কিন্তু অন্যদিকে এই ভণ্ডগুলোর চাপ তার ওপর রোজ দিনই বেড়ে চলেছিল। তাই অ্যাক্সিডেন্টের দিন সে ঠিক করেছিল সে আজ সিওজিনকে সবকিছু খুলে বলবে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কারণ এই কথা বুঝতে পেরে ইউসেন ওই লোককে দিয়ে তার অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে খুন করে। এইসব কথা শুনে সিওজিন ইউসেনকে তিরস্কার করতে থাকে আর জাহান্নামে যাবার অভিশাপ দেয়। কিন্তু আসল জাহান্নামে তো সে নিজেই আছে। যাদের জন্য সে দিনরাত পরিশ্রম করেছে তারা এখন আর তাকে চায় না। সবাই চায় সে যেন দূরে কোথাও চলে যায়। তাকে এইসব কথা বলে ইউসেন গাড়ি থেকে বেরিয়ে আসে আর কিউনাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ডিটেকটিভ সিওজিনকে নিয়ে জেলের পথে এগোতে শুরু করে। সিওজিন ডিটেকটিভকে বারবার বোঝাতে শুরু করে যে যা হচ্ছে এগুলো সব সাজানো। এক্ষুনি তাদের ওই পুরনো অ্যাপার্টমেন্টে যাওয়া উচিত। তার কথা একটুখানি যেন শোনা হয়, কিন্তু তারা কেউই তার কোনো কথাই শুনছে না। তখন বাধ্য হয়ে সিওজিন হাতাহাতি করতে শুরু করে আর রাস্তার সাইডে গাড়িটা গিয়ে ধাক্কা খায়। সামনে বসে থাকা দুইজন অজ্ঞান হয়ে যায়, তাই পেছন সিট থেকে সিওজিন বেরিয়ে পালিয়ে যায়। তাদের নাগাল থেকে বেরিয়ে সিওজিন প্রাণপণে ছুটতে থাকে। আর তখনই দেখতে পায় সামনে থেকে একটি গাড়ি আসছে। গাড়ির ড্রাইভারের কাছে সিওজিন তার অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য লিফট চাই, কিন্তু সিওজিনকে গাড়িতে তুলে নিয়ে ও যেদিকে যাবে বলছে সেদিকে না গিয়ে লোকটি অন্যদিকে ঘুরে যায়। আর তখনই পেছন থেকে সেই ফিজিওথেরাপিস্ট সিওজিনকে মারার চেষ্টা করে। অনেকক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। অবশেষে সিওজিন তাদের দুজনকেই হারিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিউনাকে উদ্ধার করতে। ইউসেন ততক্ষণে কিউনাকে নিয়ে আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঘন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ইউসেন কিউনার হাত ধরে টানতে টানতে আশ্রমের দিকে যাচ্ছে, কিন্তু সিওজিন অতটাও দেরি করে ফেলেনি। সমস্ত বাধা অতিক্রম করে মেয়েকে উদ্ধার করতে সিওজিন পৌঁছে গেছে। সিওজিনকে দেখে কিউনা দৌড়ে তার কাছে চলে আসে আর সিওজিন ইউসেনকে বারবার বলতে থাকে, কে তুমি? কেন এসেছো আমাদের জীবনে? তুমি আমাদের জীবন থেকে চলে যাও। যদি এখনই তুমি আমাদের লাইফ থেকে চলে যাও তাহলে আমি তোমার নামে কোনো পুলিশ কমপ্লেন করব না। তবে ইউসেন তার এই কথাই রাজি হয় না। সে বলে, যখন থেকে আমি বুঝতে শুরু করেছি তখন থেকে আমি এই আশ্রমে রয়েছি। আমি এই আশ্রমের সব থেকে দীর্ঘ সময় ধরে ভগবানের আসনে বসেছিলাম, আর এখন আমাকে একটি নতুন পিওর চাইল্ডকে ভগবানের আসনে বসাতে হবে। আর এখন সেটা কিউনার পালা। ইউসেন তার উপর হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে চলতে থাকে প্রচুর ধস্তাধস্তি। তাদের দুজনের এমন ধস্তাধস্তির এক পর্যায়ে যখন সিওজিনের হাতে সেই চাকুটা চলে আসে তখন ইউসেন শান্ত হয়ে যায়। সে বলে, আমি তোমার বোন। তুমি না মানলেও আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছোট বোন। অ্যামিউজমেন্ট পার্কে যদি তুমি আমার হাতটা না ছাড়তে তাহলে আমি আর হারাতাম না। আমাকে এতদিন তোমাদের থেকে, এই ফ্যামিলি থেকে দূরে থাকতে হতো না। সে প্রমাণ দেওয়ার জন্য বলে, সেদিন তোমার হাতে যে বেলুনটা ছিল তার রং ছিল নীল। সিওজিনের মনে পড়ে তার হাতের সেই বেলুনের রং, সেটা সত্যিই নীল ছিল। আর ইউসেন তার নিজের বোন, এটা মনে করে সে তাকে ছেড়ে দেয়। এদিকে তাদের দুজনকে এইভাবে লড়াই করতে দেখে কিউনা ভয় পেয়ে পিছে যেতে যেতে খাদের একদম ধারে গিয়ে দাঁড়ায়। সিওজিন তাড়াতাড়ি গিয়ে তার মেয়েকে সরিয়ে নেয়, কিন্তু ইউসেন আবারও তার উপর হামলা করে দেয়। আর সেই সময়ই সে খাদে পড়ে যায় আর তার হাতটা শক্ত করে ধরে রাখে সিওজিন। কিন্তু নিজের বোন মনে করে ইউসেনকে বাঁচানোর ভুলটা সিওজিন করবে না। তার মনে পড়ে যায় বেলুনের রংটা হলুদ ছিল। আর এই কথা ইউসেনকে বলতেই ইউসেন তাকে বলতে থাকে, প্লিজ আমার হাতটা ছেড়ো না। মা তোমাকে বলেছিল আমার হাতটা না ছাড়তে। আর আজ যদি তুমি আমার হাতটা ছাড়ো তাহলে সারা জীবন তুমি আফসোস করবে, কারণ আমি তোমার বোন। কিন্তু সিওজিন তার হাতটা আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে আর তাকে বলে দেয়, যদি তাদের দুজনের শরীরে একই রক্ত বয়েও যেতে থাকে তবুও এই ইউসেনটা তার বোন হতে পারে না। তার বোন কখনোই এমন ছিল না। এই বলে সে তার হাতটা ছেড়ে দেয়। সিওজিনের জন্য আজ এই অন্ধভক্তদের গোষ্ঠীর পর্দা ফাঁস হয়েছে। এরা নিষ্পাপ শিশুকন্যাদের অপহরণ করে এনে দেবতা জ্ঞানে পূজা করে। আজ সব কিছু থেকে মুক্তি পেয়ে মেয়ে, বাবা, মা সবাইকে নিয়ে সিওজিন অনেক খুশি। এখন কাজের পাশে সে বাকিদেরও সমান সময় দেয়। যদিও ওর মা এখনও বিশ্বাস করে যে আসল ইউসেন কোথাও না কোথাও ঠিক আছে, তারা আবার তার খোঁজ করবে। সবশেষে দেখা যায় ইউসেনের ডিএনএ টেস্টের রিপোর্টটা চলে এসেছে। সিওজিন সেটা খুলতে গিয়েও খোলে না, সেটাকে একটি জায়গায় রেখে দেয়, কারণ কোনো রকম অনুতাপের শিকার সে হতে চায় না। সে জানতে চায় না ইউসেন আসলেই তার বোন ছিল কিনা। সে মনে প্রাণে মেনে নিয়েছে সে তার বোন নয়। সে মেনে নিয়েছে যে তার বোন এই পৃথিবীতে কোথাও না কোথাও জীবিত রয়েছে, আর আজীবন তারা তার খোঁজ করেই যাবে।
আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর মুভিটি এক্সপ্লেন করার সময় অনেক পরিমাণ নয়েজ এসেছে, তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি একজন নতুন এক্সপ্লেনার। তো নিজের ছোট ভাই মনে করে একটু সাপোর্ট করবেন। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারো।